10টি না, আসলে 17টি বিষয়, তবে তার মধ্যে 10টি গুরুত্বপূর্ণ। আমি একটু আপনাদের কাছ থেকে কয়েক মিনিট সময় নিয়ে, আমি দীর্ঘ বক্তব্য রাখবো না, আমি একটু সময় নিয়ে আমি সেই বিষয়গুলো আগে আপনাদের কাছে আপনাদের দৃষ্টি আকৃষ্ট করতে চাই। তারপরে বিস্তারিত হয়তো আপনারা প্রশ্ন করবেন, আমরা উত্তর দেবো, সেখানে যাব। এখন প্রথম বিষয়টি ছিল নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত। এখানেও কিন্তু আমাদের একটি মতামত ছিল। তো আজকে আপনারা জানেন যে নির্বাচন কমিশন ইতিমধ্যে গঠিত হয়ে গিয়েছে। সরকার একটি বিষয় কিন্তু আমাদের সঙ্গে একমত হয়েছে, যে আমরা যেটা বলেছিলাম, এই বিষয়গুলো দেরি করলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। তো আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছি যে সরকার ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করেছেন। তবে প্রক্রিয়াগতভাবে আমাদের কিছু মতামত ছিল। এখানে আজকে যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গিয়েছে, আমি আর সেটার বিস্তারিত আলোচনায় এই মুহূর্তে আর যাব না। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য যে বিভিন্ন আইন রয়েছে। আপনারা জানেন যে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার, ROP যেটা আমরা বলে থাকি, এবং তার কিছু বিধিমালা রয়েছে। তো সেই বিষয়ে আমরা কিছু প্রস্তাব করেছি, এবং আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের যে সংবিধান সংক্রান্ত যে সংস্কার কমিটি রয়েছে, তার সঙ্গে আমাদের এই নির্বাচন সংক্রান্ত যে সংস্কার, তার সঙ্গে কিছু ওভারল্যাপিং বিষয় রয়েছে। অর্থাৎ আমি নির্বাচনের কোনো বিষয় যদি আমি পরিবর্তন করতে চাই, সেটা শুধু নির্বাচনী আইনে পরিবর্তন করলে হবে না, সেটা পাশাপাশি সংবিধানেও পরিবর্তন করতে হবে। তো সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে আমরা প্রস্তাব দিয়েছি, এবং সেটা আমাদের সংবিধান কমিশন, আমাদের যে কমিটি রয়েছে বিএনপির, তারা কিন্তু ইতিমধ্যে সেটা তারা স্পষ্ট ভাষায় উল্লেখ করে দিয়েছেন। এটা আমাদের এখানেও রয়েছে, এবং এটা রয়েছে এই কারণে যে এটা উভয় স্থানে পরিবর্তন করতে হবে। এবং দেখুন, একটা এর মধ্যে সরকার কিন্তু শেষ পর্যায়ে এসে একটি কাজ করেছিল, বলা প্রয়োজন। আমাদের যেটা বলি যে জনপ্রতিনিধিত্ব আদেশ, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার, RPO সম্বন্ধে আমরা যেটা বলি, সরকার শেষ মুহূর্তে এসে কিন্তু একটা মজার কাজ করেছিল। তারা 1973-এ যে অরিজিনাল যে আদেশটি ছিল, সেটাকে বাতিল করে সম্পূর্ণ নতুন করে একটা আইন করেছিল। তো আমরা বলেছি যে এটা হয় কি, ইতিহাসের যে ধারাবাহিকতা, একটা সংবিধান অথবা গুরুত্বপূর্ণ আইন, সেগুলো কিন্তু অ্যামেন্ডমেন্ট হয় বছরের পর বছর বা যে কোনো সময় হতে পারে। কিন্তু আমরা যদি কোনো এক পর্যায়ে গিয়ে আমরা যদি সেই আগের আইনটি সম্পূর্ণ বাতিল করে দিয়ে সম্পূর্ণ নতুন একটি আইন আনি, বা সংবিধানের বেলায় এই কথাটি সত্য, সেটা করতে যাই, তাহলে অনেক সময় ইতিহাসের ধারাবাহিকতাটা বিচ্ছিন্ন হয়ে যায়। তো সেই কারণে আমরা বলেছি যে আমরা যেটা আনবো এখানে, যেটা প্রস্তাব করেছি, সেটা হচ্ছে যে RPOতে আমরা সংশোধনী আমরা আনতে চাই, সেটাকে বাতিল করে নয়। সরকার যেটা বাতিল করেছে সেই প্রক্রিয়াটাকে আমরা সমর্থন করি না, এবং সেটা থেকে বেরিয়ে আসতে হবে। আদারওয়াইজ ওই হিস্টোরিক্যাল যে কনোটেশন এবং হিস্টোরিক্যাল যে কন্টিনিউটি, সেটা হারিয়ে যায়, এবং পরবর্তীকালে আমাদের পরবর্তী প্রজন্ম যখন এগুলি বিষয় নিয়ে গবেষণা করবেন বা কাজকর্ম করবেন, তখন কিন্তু একটা কনফিউশন সৃষ্টি হয়। সেই কারণে আমরা কিন্তু বলেছি যে এই ধরনের একটি সম্পূরক আদেশ সরকার এনেছিলেন, সেই সম্পূরক আদেশটি বাতিল করার জন্য। এর পরবর্তী জিনিসটা যেটা আমরা এনেছি, সেটা হচ্ছে নির্বাচন পরিচালনার জন্য কিছু বিধিমালা, আইনের কিছু বিধিমালা থাকে। সব কিছু আইনে লেখা যায় না। এটাকে আইনটা বাস্তবায়ন করতে গেলে কতগুলি প্র্যাকটিক্যাল জিনিস লাগে, সেগুলো আমরা সাধারণত বিধিমালায় রাখি। এমনভাবে রাখি, এটা বিভিন্ন কারণে রাখা হবে। একটি হচ্ছে যে আইনের ভেতরে সব কিছু ডিটেলস রাখা যায় না, কিন্তু তার চেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আইন তো প্রতিদিন পরিবর্তন করা যায় না, কিন্তু আমরা যখন ফিল্ডে গিয়ে যখন আমরা কাজ করি, তখন কিছু কিছু সিদ্ধান্ত আমাদের নিতে হয়। আমরা কাজ করতে গিয়ে কতগুলো জিনিস আমাদের ভুল ধরা পড়ে, অথবা আমরা মনে করি এভাবে না করে ওইভাবে করলে ভালো হবে। সেই জন্য এটা একটা কিন্তু এটা আমাদের নতুন কিছু নয়, এটা বিশ্বের ইতিহাসে সব দেশেই এটা আইনের সঙ্গে বিধিমালা করা হয়, এবং সেই বিধিমালার কিছু কিছু পরিবর্তন আমরা মনে করছি এখন করা প্রয়োজন। সেই কথাগুলো আমরা বলেছি। এরপরে যে বিষয়টি আছে, সেটা হচ্ছে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণী আইন। তো এটা একটা বিধান আছে, এটা আমরা সবাই জানি। একটা সাধারণ নির্বাচনের আগে আপনারা জানেন যে 1/11-এর সময় একটা এলাকা সীমানা নির্ধারণ করা হয়েছিল। তো বাংলাদেশের মানুষের মনে একটা প্রশ্ন, যে তখন যে সীমানা যেভাবে যখন নির্ধারণ করা হয়েছিল, সেটা কি কোনো উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছিল কিনা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল কিনা, এই প্রশ্নটি কিন্তু জনগণের আলোচনায়, সুধীজনের আলোচনায় উঠে এসেছে।
তো সেই বিষয়টি আমরা অ্যাড্রেস করেছি এবং এখন আবার নতুন করে সেগুলি কিছু সংশোধন হয়েছে। 111-এর যে সীমানা নির্ধারণে যেগুলো আমরা রাজনৈতিক বলে মনে করছি, পরবর্তীকালে কিছু কিছু সংশোধন হয়েছে। একটা প্রসেস আছে, আপনারা হয়তো জানেন যে প্রতিটি সাধারণ নির্বাচনের আগে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি তিনি কিন্তু নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে পারেন যে এটা এই কারণে এই নির্বাচনী সীমানাটা যুক্তিযুক্ত নয়। তিনি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেন। এই পদ্ধতি আছে। আমরা বলেছি এই পদ্ধতি যেহেতু আছে, এই পদ্ধতির মাধ্যমেই আমরা সীমানা নির্ধারণ পুনর্নির্ধারণ করার প্রয়োজন হলে সেইভাবে করে নিতে পারি। এর অর্থ এটা নয় যে 300 কনস্টিটিউয়েন্সি আবার নতুন করে সব কিছু নতুন করে নির্ধারণ করতে হবে, এটা কোনো কথা না। এটা হচ্ছে আমাদের বক্তব্য। এবং এইসব সংশোধনীগুলো আমরা এনেছি। তো তারপরে যেটা রয়েছে যে নির্বাচনের সময় এবং অন্য সময় রাজনৈতিক দল এবং বিশেষ করে নির্বাচনের সময় যারা প্রার্থী হবেন তাদের যে আচরণ বিধিমালা, এখানে বেশ কিছু এই বিগত 15 বছরের স্বৈরাচারী সরকারের আমলে কিছু উদ্দেশ্যমূলক অনেক কিছু প্রভিশন ঢুকানো হয়েছিল। আপনারা জানেন যে তারা এমন একটা ব্যবস্থা তৈরি করেছিল যেখানে আইনগতভাবে তারা আইনকে ডিস্টর্ট করে তারা এমন কিছু অবস্থা সৃষ্টি করেছিল যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বিঘ্নিত হয়। তো আমরা সেই জিনিসগুলিকে সংশোধন করে আবার একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আমরা সেই সংশোধনগুলোর কথা বলেছি। এবং রাজনৈতিক দলের যে নিবন্ধনের যে বিধিমালা, সেটাও কিন্তু সরকার আমাদের যে নর্মাল যে বিধিমালা ছিল সেটাকে পরিবর্তন করে তারা একটা অদ্ভুত একটা রাজনৈতিক দলের নিবন্ধন নীতিমালা করেছিল। আমরা সেটাও বলেছি সেটা সঠিক নয়। তারপরে দেখুন, এই নির্বাচনের সঙ্গে অত্যন্ত ওতপ্রোতভাবে এবং গুরুত্বপূর্ণভাবে জড়িত একটি বিষয়, সেটা হচ্ছে এনআইডি। আপনারা জানেন যে আপনারা যখন ভোট দিতে যান তখন এনআইডিটা দেখাতে হয়। এই এনআইডি দেখেন, এটা প্রথম থেকেই কিন্তু যখন থেকে বাংলাদেশে এই আমরা আইটি ইনফরমেশন টেকনোলজি ইউজ করে যখন থেকে এটা করা হয়েছিল, তারপর সবসময় এটা কিন্তু নির্বাচন কমিশনের তারা এটা নিয়ন্ত্রণ করত। কিন্তু আপনারা দেখেছেন সর্বশেষ এই সরকার তাদের যে পালিয়ে যাওয়ার আগে তারা কি করেছিল আপনারা জানেন। সেই এনআইডির যে কন্ট্রোলটা যে সার্ভার, সেই সার্ভারকে তারা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল কার? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটা যে উদ্দেশ্যমূলক এটা তার ব্যাখ্যা করার প্রয়োজন হয় না, সেটা আপনারা জানেন সেভাবে। তো আমরা কিন্তু এটা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যে এই পরিচয়পত্র যেটা নির্বাচনের জন্য প্রত্যেকটি ভোটারকে ব্যবহার করতে হয়, দিস মাস্ট বি উইদিন দ্য জুরিসডিকশন অফ দি ইলেকশন কমিশন, নট দি হোম মিনিস্ট্রি। এটা কিন্তু ইজ এ কন্ট্রাডিকশন ইন প্রিন্সিপাল, এবং আমরা সেই কন্ট্রাডিকশনকে বাতিল করার জন্য বলেছি। আর আরেকটি কথা এখানে পরবর্তী যে বিষয়টি, সেটা হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন হালনাগাদ করা। দেখুন, এখানে আশা করি আমার সঙ্গে যারা আছেন তারাও আপনাদের বলবেন, আমরা শুনেছি, এটা আমি সঠিক বলতে পারছি না, আমরা মিডিয়াতে দেখেছি, তারা বলছে যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করবেন। অত্যন্ত ভালো কথা, কিন্তু কথা হচ্ছে যে আমরা তো ভোটার তালিকা নতুন করছি না। এদেশে 1935 সাল থেকে, আজকে থেকে প্রায় 100 বছর আগে থেকে ব্রিটিশরা যখন এদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মূল শুরু করে ভারতবর্ষে, তখন থেকে আমরা দেখেছি যে আমরা কিন্তু প্রতি 10 বছর বাড়ি বাড়ি গিয়ে যেটা করি সেটা কিন্তু ভোটার তালিকা নয়, সেটা কি সেন্সাস করি আমরা, আদমশুমারি বাংলা বলি। তো আদমশুমারি আমরা বাড়ি বাড়ি গিয়ে, ভোটার তালিকা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে করা হয় না, কোনোদিন করেনি কেউ। আর আজকের যুগ, আজকে তো 1935 সাল নয়, 2024 সাল, প্রায় 90 বছর হয়ে গেছে। এখন তো সব টেকনোলজির যুগ। এখন তো এই যে সার্ভারের কথা একটু আগে বললাম, যে সার্ভার ইতিমধ্যে এস্টাবলিশ করা হয়েছে, নির্বাচন কমিশনের কাছে ছিল, সেটা হস্তান্তর করা হয়েছে ওদের পার্শিয়ালি বা ফুললি হোম মিনিস্ট্রির কাছে, সেটা আমরা ফিরিয়ে আনতে বলেছি। কিন্তু এই তথ্যগুলো কিন্তু আমাদের সার্ভারে ইতিমধ্যে আছে। এখন যেটা প্রয়োজন সেটা তো নতুন করে ভোটার তালিকা করার কোনো প্রয়োজন নেই, এখন হচ্ছে এটাকে আপডেটিং করা। এবং অ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু আমরা ইনফরমেশন টেকনোলজি এখন আমাদের হাতে আছে, আপডেট করার বিষয়টিও কিন্তু এখন আর বাড়ি বাড়ি গিয়ে করার প্রয়োজন করে না। কেন বলি, এটা আপনারা জানেন, তারপরে একটু ব্যাখ্যা করছি। এই যে ডেটাবেস তৈরি হয়েছে সেখানে কিন্তু আমাদের কিন্তু একটা জন্ম সনদ প্রক্রিয়া শুরু হয়েছে, আপনারা জানেন, এবং সেটাও কিন্তু কম্পিউটারাইজড।
যে প্রত্যেকটি মানুষের বয়স কত, কোন দিন কত বয়স হচ্ছে, এটা কিন্তু অটোমেটিক্যালি কম্পিউটারে আমাদের সার্ভারে রয়েছে। যে আমি যদি আসলে সত্যিকার অর্থে অনেস্টলি সঠিক ভোটার তালিকা আমরা করতে চাই, তাহলে কিন্তু আমার বাড়ি বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার কম্পিউটার এআই, আজকাল জানেন আপনারা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আজকে কিন্তু আমার কম্পিউটারকে বলে দিলে কম্পিউটার নিজেই কিন্তু সেটা আপডেট করে দিত এবং সেটা অ্যাবসলিউটলি অ্যাকুরেট হবে। কারণ আরেকটি যে ডেটা বেস আমাদের আছে জন্ম সনদ, সেটা যদি থাকে আমি কোন দিন কত তারিখে কে অটোমেটিক্যালি 18 বছর হয়ে যাবে, ভোটার হয়ে যাবে, এটা কিন্তু কম্পিউটারই করে দিতে পারে। সেটার জন্য আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষের বাড়ি বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবং এটা অত্যন্ত সময় সাপেক্ষ এবং এটা টোটালি আননেসেসারি এবং এতে ভুল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। এই বিষয়টি নিয়ে আমরা স্পষ্ট বলেছি যে এটা আপডেট হবে, অটোমেটিক্যালি আপডেট হবে। আর যিনি মৃত্যুবরণ করেছেন সেটা আপনারা জানেন, ইউনিয়ন পরিষদে সেটা রেকর্ড হয় অটোমেটিক্যালি, সঙ্গে সঙ্গে এটা আপডেট হয় সার্ভারে এবং সেটার সঙ্গে আমি যদি আমাদের ভোটার তালিকা টাই আপ করি, অটোমেটিক্যালি যারা মারা গেছেন তার নামটা বাদ চলে যাবে ভোটার তালিকা থেকে এবং যার 18 বছর হয়ে গেছে তো যেদিন 18 বছর হবে সেদিন অটোমেটিক্যালি এটা ভোটার তালিকার অন্তর্ভুক্ত হবে। কাজে আজকে আমরা মডার্ন টেকনোলজির যুগে বাস করছি, এটা তো কোনো সমস্যাই নয়। এরপরে কয়েকটা বিষয় রয়েছে, আমি 10টা বলেছিলাম প্রধান, আর এর বাইরে কয়েকটা বিষয় রয়েছে, এগুলো অত সরাসরি মানে কি বলে এগুলা সংশ্লিষ্ট বিষয়, একেবারে হয়তো ডিরেক্টলি নাও হতে পারে। যেমন একটি বিষয় হচ্ছে নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা 2023 সালে একটি করা হয়েছিল। আমরা বিশ্বাস করি এটাকে আরও আপডেট করা দরকার, এটাকে সঠিক করা দরকার এবং সেই প্রস্তাবগুলো আমরা করেছি। আরেকটা যেটা সাধারণ জেনারেল প্রিন্সিপালের ব্যাপার, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি। এখানে দেখুন আমি একটু ব্যাখ্যা করে বলি, আমরা কিন্তু বাংলাদেশে একদিনে নির্বাচন করি, একই দিনে। ইংল্যান্ডে কিন্তু সেভাবে হয়, আমেরিকায় সেভাবে হয়। আমাদের বন্ধুরাষ্ট্র ভারতে কিন্তু 1 মাস না 2 মাস না 3 মাস ব্যাপী নির্বাচন, আমরা সেভাবে নির্বাচন করি না। সাধারণ নির্বাচন আমরা সেভাবে করি না, কারণ এখানে অনেক কিছু ফ্যাক্টর আছে। অনেকে বলেন, আপনি জানেন, এটা আপনাদের জানা আছে, এক জায়গায় যদি নির্বাচন আগে হয়ে যায় সেটার ফলাফল কিন্তু আরেক জায়গায় নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এটা হিউম্যান সাইকোলজি। আমরা বাংলাদেশে সবসময় করে এসেছি একদিনে নির্বাচন। তো একদিনে নির্বাচন করতে গেলে আপনারা এটাও জানেন যে প্রায় লক্ষ লক্ষ লোকের প্রয়োজন হয়। এটা একটা মহাযজ্ঞ এই প্রক্রিয়া, আপনারা দেখেছেন। তো এখন সেখানে নির্বাচন কমিশন, তার তো পক্ষে এটা সম্ভব নয় যে তারা লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারী নিয়োগ করবে, এটা সম্ভব না। কাজে তাদেরকে কি করতে হয়, সরকার থেকে তাদেরকে সেই সময়টার জন্য একটা বিশেষ আইনের মাধ্যমে দে হ্যাভ টু কমিশন সব, তারা সিভিল সার্ভেন্টকে কমিশন করেন, তারা পুলিশ সার্ভিসের লোককে কমিশন করেন, তার প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর লোককে কমিশন করেন, এটা করতে পারেন। তো এখন বিষয়টি হচ্ছে এই যে এখন এই কাজটা করতে গেলে কিন্তু সরকার কিন্তু এইগুলি নিয়ে অনেক খেলা করেছে এবং অনেক খেলা করার মাধ্যমে তারা যেভাবে প্রশাসনের মাধ্যমে নির্বাচনকে কুক্ষিগত করতে পারে সেইটা সামনে রেখে তারা কিন্তু অনেক কিছু পরিবর্তন করেছে। কিন্তু আজকে আমাদের বক্তব্য কিন্তু স্পষ্ট, সরকারি কর্মকর্তা কর্মচারীদের তারা যে রাজনৈতিক ভূমিকা পালন যাতে না করতে পারে, তারা যাতে নিরপেক্ষভাবে, আমরা যে কথাটি বারবার বলে এসছি, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে। বাংলাদেশের ভোটার তারা যাকে ভোট দেবে, যারা মেজরিটি হবে, তারা জনগণের প্রতিনিধি হিসেবে সরকার গঠন করবে। এখানে আমি ম্যানিপুলেট করতে যাবো কেন? সেটাই করা হয়েছিল বিগত স্বৈরাচারী সরকারের সময়, আমরা সেগুলো সংশোধন চেয়েছি। আর আরেকটি রিলেটেড বিষয় হচ্ছে যে আপনারা হয়তো জানেন এটা, গণমাধ্যম কিভাবে তারা নির্বাচনের সময় তারা আচরণ করবে সেই ধরনের কিন্তু একটি আইন বিগত সরকার করেছে এবং আপনারা এটা নিয়ে অনেক দ্বন্দ্ব হয়েছে, আপনারা জানেন। আমি ছোট্ট একটি উদাহরণ দিই, যেটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সংবাদ মাধ্যম কি ভূতের ভিতরে প্রবেশ করতে পারবে কি পারবে না, সেখানে কি ক্যামেরা লাগানো হবে কি না, যদি একটা সংবাদ মাধ্যম সেখানে ক্যামেরা ফিট করতে চায় করতে পারবে কি, এই ধরনের অনেক কিছু সেন্সিটিভ বিষয় রয়েছে। এবং আমরা দেখেছি বিগত সরকার এখানে কিন্তু একটা প্রশ্ন আছে, সেটাকে বলে ট্রান্সপারেন্সি কিন্তু গণতন্ত্রের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। ট্রান্সপারেন্সি ব্যতি রেখে কিন্তু গণতন্ত্র হতে পারে না। তো আমরা কিন্তু সেটাকে গুরুত্ব দিয়েছি এবং আমরা সমস্ত নির্বাচন প্রক্রিয়াকে ট্রান্সপারেন্ট রাখার জন্য যা যা করা প্রয়োজন সেখানে সেই সংক্রান্ত কিছু আমরা
সংশোধনী প্রস্তাব দিয়েছি, সংস্কার প্রস্তাব দিয়েছি। আর সর্বশেষ একটি বিষয়, সেটি আমি উল্লেখ করব যে নারীর ক্ষমতায়ন এবং নারীর যে রিপ্রেজেন্টেশন, এটা একটা বাস্তব কথা, আমরা ফিল্ডে দেখেছি। এটা কিন্তু আমরা সবসময় মুখে বলি, কিন্তু আসলে বাস্তবে গত 53 বছরে আমরা কতটুকু অর্জন করেছি আমরা জানি না। আমি একটু স্পষ্ট করবো, এখানে 1 মিনিট সময় নেব। আপনারা জানেন যে প্রথমে 15 জন রিজার্ভ সিটের ব্যবস্থা করা হয়েছিল জাতীয় সংসদে। সেখানে কি বলা হয়েছিল, সেখানে যে প্রিয়াম্বলে একটা যুক্তি দেওয়া হয়েছিল যে আমরা বিশ্বাস করি এই প্রস্তাবটি যদি 10 বছর বা একটা নির্দিষ্ট সময় থাকে, তারপরে নারীর ক্ষমতায়ন হলে ভবিষ্যতে নারীরা সমান তালে পাশাপাশি পুরুষের পাশাপাশি রাজনীতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন এবং তারা নির্বাচন করবেন, এবং তখন আর এই প্রভিশনটি রাখার প্রয়োজন হবে না। ইট ওয়াজ কল্ড এ টেম্পোরারি ক্লজ। কিন্তু বাস্তবে কি দেখা গেল, বাস্তবে যখন সেই পিরিয়ডটা শেষ হয়ে গেল 10 বছর, তারপরে দেখা গেল সেই 15 সংখ্যাকে আমরা বাড়িয়ে 30 করলাম। অর্থাৎ সেই সমস্যাটির সমাধান তো হলোই না, বরং এটাকে আমাদের দেখা গেল যে নারী ক্ষমতায়নের জন্য আমাদের আরও যে রিজার্ভেশন অফ সিটস ফর উইমেন, সেটাকে বাড়াতে হলো। তারপরে দেখেন সেই 30 থেকে 45 হয়েছে, 50 হয়েছে। কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে নারী ক্ষমতায়ন সত্যিকার অর্থে কি এই রাজনৈতিক প্রক্রিয়া নারী ক্ষমতায়ন কি সত্যিকার অর্থে হয়েছে? হয়নি। তো কাজে এই বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়েছি এবং আমরা এটি চিন্তা করছি। আমি এটা খোলাখুলি বলছি, এই বিষয়টি নিয়ে কীভাবে আমরা করতে পারি সেই সুপারিশটি কিন্তু আমরা এই রিপোর্টে এখনও অন্তর্ভুক্ত করতে পারিনি। আমরা এটা আলোচনা করছি এবং আমরা নারীদের মতামত নিচ্ছি, সুধীজনদের মতামত নিচ্ছি, এবং এটা করে আমরা পরে এটা সংযোজন করব। তবে আমাদের কথা কিন্তু অন্তত স্পষ্ট। বাংলাদেশের জনসংখ্যার যদি ডেমোগ্রাফি যদি আপনারা স্টাডি করেন, তাহলে দেখবেন যে অর্ধেকের বেশি কিন্তু নারী বাংলাদেশের ডেমোগ্রাফিক প্যাটার্ন। এবং সেখানে সংসদে মাত্র 10%, 15%, তাও রিজার্ভ সিটের মাধ্যমে যদি আসে, তাহলে সত্যিকার অর্থে কি নারী ক্ষমতায়ন হয়েছে কি না, আপনি নিজে বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করে দেখুন, আসলে তো হয়নি। তো এটা অত্যন্ত কমপ্লেক্স একটা বিষয়। আমরা এটা আরও চিন্তা ভাবনা করছি এবং করে ভবিষ্যতে আমরা এই বিষয়ে সুনির্দিষ্ট মতামত দেব। তো এই সবগুলো কথা বলে সর্বশেষ যে পয়েন্টটি আমি সেটা বলছি, সেটি হচ্ছে যে বাংলাদেশ নির্বাচন কমিশন এটাকে শক্তিশালী করতে হবে এবং একটা যেটাকে বলে যে লেভেল প্লেইং ফিল্ড যাতে তৈরি হয়, যেখানে প্রতিটি নাগরিক যিনি নির্বাচন করতে চাইবেন, তিনি যেন সুষ্ঠু নিরপেক্ষভাবে জনগণের যে মতামত সেটা নিয়ে তিনি যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। এজন্যে কিন্তু নির্বাচন কমিশন এবং আমাদের এই সমস্ত সামগ্রিক আইন যে বিধান, প্রবিধান, বিধিমালা যা কিছু রয়েছে, সবগুলোকে নিয়ে আমাদের একটি হোলিস্টিক একটা চিন্তাভাবনা করতে হবে যে আমরা আসলে সেই পরিবেশ সৃষ্টি করব যেখানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্যে জনগণের সত্যিকার প্রতিনিধি, দামি প্রতিনিধি নয়, ভুয়া প্রতিনিধি নয়, সত্যিকার প্রতিনিধিরা যাতে জাতীয় সংসদে যে তাদের নেতা নির্বাচন করে একটি সরকার গঠন করতে পারে, এটাই হবে। তা আমি মূল বিষয়গুলো আলোচনা করছি। আপনারা যখন প্রশ্ন করবেন বা এখনও যদি চান কোনো ডিটেলসে যেতে, আমি সে কথাগুলো বলতে পারি। আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমি ইতিমধ্যে তাদের নাম বলেছি, তারাও রেসপন্ড করবেন এবং আপনাদের নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেবেন। আমিও হয়তো মাঝখানে এসে কিছু ডিটেলস আপনারা জানতে চাইলে আমি বলব। ধন্যবাদ। সংবিধানে আপনারা পররাষ্ট্রনীতি নিয়ে কি বলছেন? পররাষ্ট্রনীতি